আজকে আমরা বর্তমান সময়ের অন্যতম আলোচিত একটি মুভি 12th ফেইল সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করতে যাচ্ছি। নিঃসন্দেহে 2023 সালে আমার দেখা সেরা মুভিগুলোর মধ্যে এটি একটি। 3 ইডিয়টস অথবা সুপার 30 মুভিগুলোর চেয়ে বেটার কিনা তা কম্পেয়ার করব না, তবে 12th ফেইল এদের বরাবর অবশ্যই থাকবে। মুভিটির IMDb রেটিং 9.2 আউট অফ 10। সময়টা 1997 সাল। গল্পটি শুরু হয় চাম্বল নামের একটি গ্রাম থেকে। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই মনোজ নামের একটি ছেলে তার 12th ক্লাসের ফাইনাল এক্সামে পাশ করার জন্য নকল তৈরি করছিল। অথচ এই ছেলেটি খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে সে ইন্ডিয়ার সবচেয়ে কঠিন এক্সামে পাশ করে IPS অফিসার হবে এবং দেশকে ঠিক করবে। তখনই একজন পিয়নকে তার সাইকেলের বেল বাজিয়ে আসতে দেখা যায়। পিয়ন মনোজের বাবা রামবীরকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার কি মনে হয় এত বড় কাণ্ড ঘটাবে আর চৌহান সাহেব এমনিই ছেড়ে দেবে? ওরা তোমার সাসপেনশন লেটার পাঠিয়েছে। কিন্তু মনোজের বাবা ওই লেটার গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করে। এটা দেখে মনোজের দাদি ক্ষেপে গিয়ে পিয়নের হাত চেপে ধরে। তার ধারণা, যেহেতু পিয়ন লেটারটি নিয়ে এসেছে এর মানে পিয়নই সাসপেনশন করিয়েছে। মনোজের দাদি পিয়নকে আটকে রেখে মনোজের ভাই কমলেশকে তার দাদার বন্দুক নিয়ে আসতে বলে। ভয় পেয়ে পিয়ন বলে, গুলি করার আগে শুনুন আপনার ছেলেকে কেন সাসপেন্ড করা হয়েছে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পাই মনোজের বাবা চৌহান নামে এক লোকের সাথে তর্ক করছিল, কারণ সরকারের পক্ষ থেকে গরিব কৃষকদের জন্য কিছু ধানের বীজ দেওয়া হয়েছিল। কিন্তু এই চৌহান এবং গ্রামের বিধায়ক মিলে কৃষকদের বীজ না দিয়ে নিজেরাই চুরি করে নিয়েছে। আর তখন তারা একটি মিথ্যে ফাইল রেডি করেছে যে সব কৃষকেরা তাদের ন্যায্য বীজ বুঝে পেয়েছে। এই মিথ্যে ফাইলে মনোজের বাবার সাইন করার কথা ছিল, কিন্তু মনোজের বাবা ছিল একজন সৎ মানুষ, তাই সে এই ফাইলে সাইন করে এই অন্যায়ের ভাগিদার হতে চায় না। চৌহান তাকে সাসপেন্ড করার ভয় দেখায়। তখন মনোজের বাবা চৌহানকে ঘুষখোর বলে। চৌহান রাগারাগি শুরু করলে মনোজের বাবা জুতা খুলে চৌহানের উপর ছুঁড়ে মারে, আর এই কারণেই তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সব কথা শুনে মনোজের দাদি বলে, এসব ঘুষখোরদের জুতা দিয়ে নয়, গুলি করে মারা উচিত। আর কমলেশ দাদির কথা মতো গুলি চালায়। এরই মধ্যে পুলিশ চলে আসে, তার সাসপেনশন লেটারটি দেয়ালে টাঙিয়ে রেখে চলে যায়। রাতে সবাই একসাথে খেতে বসলে মনোজের বাবা বলে সে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে যাবে। মনোজের বাবা চলে গেলে সংসার কিভাবে চলবে এটা ভেবে মনোজের মা চিন্তিত হয়ে পড়ে। মনোজ তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, 12th এক্সাম পাশ করলেই আমি কোথাও না কোথাও পিয়নের চাকরি পেয়ে যাব। পরবর্তী দৃশ্যে দেখা যায় মনোজ সহ সব স্টুডেন্টরা এক্সাম হলে নকল নিয়ে এসেছে। তখন হলে উপস্থিত একজন টিচার তাদের উদ্দেশ্যে বলে, এসব নকল টকল ফেলে দাও, তোমরা তো নকল করার যোগ্য নও। গত বছর নকল করার সুযোগ দেওয়ার পরও 200 জনের মধ্যে 175 জন ফেল করেছে। তাই এবার আমি সব প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দেব, তোমরা দেখে দেখে লিখবে। এ কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হচ্ছে বিধায়ক। তার প্রতিষ্ঠানে যেন পাশের হার বৃদ্ধি পায়, তাই বিধায়ক স্টুডেন্টদের নকল করার ব্যবস্থা করে দেয়। স্টুডেন্টরা যখন বোর্ড দেখে দেখে লিখতে থাকে, ঠিক তখনই গ্রামের নতুন ডিএসপি দুশান্ত এসবের বিরুদ্ধে কথা বললে প্রিন্সিপাল তাকে তার অফিস রুমে নিয়ে যায় এবং ঘুষ দিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সৎ একজন অফিসার। তিনি ঘুষের টাকার ছবি তুলে নেয় এবং প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। নকল করতে না পারায় মনোজ 12th ক্লাসে ফেল করে এবং মনোজের বাবা ন্যায্য বিচারের জন্য হাইকোর্টের উদ্দেশ্যে শহরে চলে যায়। এ কারণে মনোজের মা সংসার কি করে চলবে তা নিয়ে চিন্তা করতে থাকে। রাতে মনোজ এবং তার ভাই কমলেশ এসে তাদের মায়ের হাতে কিছু টাকা দেয়। মনোজ এবং কমলেশ বলে তারা দুই ভাই একটি ছোট গাড়ি চালানো শুরু করেছে, যার ফলে তাদের মাকে আর কোনো চিন্তাই করতে হবে না, তারাই তাদের মাকে টাকা এনে দেবে। এর পরের দিন তারা দুই ভাই তাদের গাড়িতে কিছু যাত্রী নিয়ে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ বাসের এক হেল্পার গাড়ি থামিয়ে তাদের যাত্রীদের তার বাসে গিয়ে বসতে বলে, কিন্তু কমলেশ তা নিষেধ করে দেয়। এরপর ওই বাসের হেল্পার বলে, এটা বিধায়কের বাস, আর এই বাস খালি যাবে না, তোমাদের গাড়ির যাত্রীদের ওই বাসে করেই যেতে হবে। বাসের হেল্পার জোর করে যাত্রীদের নিয়ে যেতে চাইলে কমলেশ তাদের বাধা দেয় এবং তার জুতা খুলে মারতে শুরু করে। এরপর আবার তারা যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর কয়েকজন পুলিশ তাদের গাড়ি থামিয়ে যাত্রীদের সেই বাসে তুলে দেয় এবং তাদের দুই ভাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়, কারণ তারা বিধায়কের লোককে মেরেছিল।
এজন্য বিধায়ক তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়। এরপর পুলিশ তাদের জেলের মধ্যে মারধর করে। এরপর মনোজ রেগে গিয়ে বলে, আমরা কোনো অপরাধ করিনি, আমাদের ছেড়ে দিন, নয়তো দাদার বন্দুক দিয়ে গুলি করে আপনার মাথার খুলি উড়িয়ে দেব। এরপর পুলিশ তাকে জেল থেকে বের করে বলে, যা নিয়ে আয় তোর দাদার বন্দুক, আজ রাতের মধ্যে হয় তুই কিছু করে দেখা, নয়তো আমি তোর ভাইকে মেরে ফেলবো। কমলেশ মনোজকে বলে, যা মনোজ, নিয়ে আয় দাদার বন্দুক। মনোজ বাড়িতে না গিয়ে দৌড়ে ডিএসপি দুশান্ত সিং এর বাড়িতে যায়, কারণ স্কুলের ওই ঘটনার পর মনোজ ভালোভাবেই বুঝে গেছে দুশান্ত সিং একজন সৎ পুলিশ অফিসার। সিকিউরিটি অফিসার মনোজকে বাড়িতে ঢুকতে না দিলে মনোজ বাইরে থেকেই চিৎকার করে বলে, ওরা আমার ভাইকে বিনা অপরাধে বন্দি করে রেখেছে, আপনি ওকে বাঁচান। দুশান্ত তাকে সকালে আসতে বলে। তখন মনোজ রাগ করে বলে, আমার এক্সামের দিন তো ঠিক টাইম মতো এসেছিলেন, একদিন পর আসলে তো ঠিকই এক্সামে পাশ করে যেতাম। এখন আমাদের জীবন মরণের প্রশ্ন, আর এখন বলছেন আগামীকাল এসো। সকাল হতে হতে আমার ভাই আর জীবিত থাকবে না। তখন দুশান্ত সিং নিচে এসে পুরো ঘটনা শুনে নেয়। এরপর মনোজকে নিয়ে থানায় চলে যায়। থানায় যাওয়ার পর দুশান্ত মনোজ এবং কমলেশকে বাড়ি যেতে বলে। দুশান্ত গাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে তাদের দুজনকে পায়ে হেঁটে হেঁটে যেতে দেখে নিজের গাড়িতে তুলে নেয়। মনোজ ডিএসপি দুশান্তকে বলে, স্যার আমি আপনার মতো হতে চাই। এ কথা শুনে দুশান্ত মনোজকে বলে, এজন্য তোমাকে চিটিং ছেড়ে দিতে হবে। এরপর তারা বাড়ি চলে যায়। এরপর আমরা পরবর্তী বছরের দৃশ্য দেখতে পাই। আমরা জানতে পারি ডিএসপি দুশান্ত সিং এর ট্রান্সফার হয়ে গেছে। স্টুডেন্টরা আবার আগের মতো চিটিং শুরু করে, কিন্তু মনোজ ছাড়া। মনোজের কানে শুধু ডিএসপি দুশান্তের কথা প্রতিধ্বনিত হচ্ছিল, চিটিং ছাড়তে হবে। মনোজ চিটিং ছাড়াই পাশ করে এবং কঠোর পরিশ্রম করে বিয়ে কমপ্লিট করে ফেলে। এতদিন সংসার চালানোর জন্য মনোজের মা তার গৃহপালিত পশুদের এক এক করে বিক্রি করেছে। এত অভাব অনটনের মাঝেও মনোজের দাদি কোনোদিন পেনশনের টাকা খরচ করেনি। কিন্তু যেদিন মনোজের বিয়ে এক্সামের রেজাল্ট হয়, সেদিন মনোজের দাদি মনোজকে ডেকে বাক্স ভর্তি টাকা মনোজের হাতে দিয়ে শহরে গিয়ে তাকে পুলিশ অফিসার হয়ে ফিরে আসতে বলে। এরপর মনোজ পরিবারকে বিদায় জানিয়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শহরে পাড়ি জমায়। মনোজ একটা বাসে চড়ে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হয়। কিছু পথ অতিক্রম করার পর মনোজ ঘুমিয়ে পড়ে। গোয়ালিয়র পৌঁছালে যখন হেল্পার তার ঘুম ভাঙায়, তখন মনোজ বুঝতে পারে তার সব জিনিস চুরি হয়ে গেছে। এখন এই অচেনা শহরে মনোজ একা একা কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। কিন্তু পুলিশ অফিসার না হয়ে সে কিছুতেই বাড়ি ফিরতে পারবে না, কারণ সে তার দাদিকে কথা দিয়েছে। তাই সে পিসিএস এক্সামের জন্য অ্যাপ্লাই করতে একটি দোকানে যায়। দোকানদার তখন জানায় সরকার 3 বছরের জন্য পিসিএস এক্সামের নিবন্ধন অফ করে দিয়েছে। এ কথা শোনার পর সে আরো দিশেহারা হয়ে পড়ে। সে না খেয়ে রাস্তায় ঘুমিয়ে এভাবেই কয়েকদিন পার করে। এরপর ক্ষুধা সহ্য করতে না পেরে একদিন সে স্টেশনের পাশে এক দোকানে ঢুকে দোকানের মালিককে বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে কিছু খাবার দিন, বিনিময়ে যে কাজ করতে বলবেন আমি করে দেব। দোকানের মালিক মনোজকে কিছু খাবার দেয়। মনোজ 2 মিনিটের মধ্যে খাবার খেয়ে ফেলে। মনোজ যে টেবিলে খেতে বসেছিল সেই টেবিলেই পান্ডে নামে একটা ছেলে বসে খাবার খাচ্ছিল। মনোজকে এভাবে দ্রুত খেতে দেখে সে অনেক অবাক হয়ে যায়। খাওয়া শেষ করে মনোজ দোকানের মালিকের কাছে গিয়ে যখন তার এখানে আসার পেছনের কাহিনী শোনাতে থাকে, তখন পান্ডেও তা শুনে ফেলে। সবকিছু শুনে পান্ডে মনোজকে বলে সেও পিসিএস এক্সাম দেওয়ার জন্য এসেছিল, এখন বাড়ি চলে যাচ্ছে, তুমিও তোমার বাড়ি চলে যাও। কিন্তু মনোজ বলে সে এখন বাড়ি ফিরে যেতে পারবে না, তাকে নিয়ে তার পরিবারের অনেক স্বপ্ন আর তার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। তখনই পান্ডেকে তার বাবা কল করে। তার বাবা তাকে দিল্লি চলে যেতে বলে এবং ইউপিএসসির প্রস্তুতি নিতে বলে। তখন পান্ডে মনোজকে বলে, আমি আইপিএস অফিসার হওয়ার জন্য দিল্লি যাচ্ছি। এ কথা শুনে মনোজ বলে, এটা আবার কি? পান্ডে হাসতে হাসতে বলে, আইপিএস কি তুমি জানো না? এরপর পান্ডে বলে, একজন আইপিএস ডিএসপির চেয়েও অনেক বড় হয়ে থাকে। এটা শোনার পর মনোজ বলে, আমিও আইপিএস হব, ভাই আমাকে আপনার সাথে নিয়ে যান, আপনি যা বলবেন আমি সব করে দেব। পান্ডের মনোজের উপর দয়া হয় এবং তাকে দিল্লি নিয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন দিল্লির মুখার্জিনগর চলে আসে। এখানে আসার পর মনোজ নিজের মতো এত বেশি স্টুডেন্ট দেখে আতঙ্কিত হয়ে যায় এবং পান্ডেকে জিজ্ঞেস করে, এত স্টুডেন্টের মধ্যে আমি কিভাবে পারবো? তখন তুতুল নামে একজন তাদেরকে গৌরী ভাইয়ার সাথে দেখা করতে বলে। সে এবছর নিশ্চিতভাবেই আইপিএস হয়ে যাবে, সেই এ ব্যাপারে হেল্প করতে পারবে। এটা বলে সে পান্ডে এবং মনোজকে গৌরী ভাইয়ার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় আগে থেকেই অনেক স্টুডেন্ট তার কাছে পড়ছে। পান্ডে এবং মনোজ গৌরী ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। এরপর মনোজ গৌরী ভাইয়াকে বলে, ভাইয়া আমাকে ছোটখাটো একটি চাকরির ব্যবস্থা করে দিন, যেন আমি এখানে থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। তখন গৌরী ভাইয়া বলে,
আমিও যখন পড়াশোনার জন্য এখানে এসেছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তখন আমি 3 বছর ঝাড়ুদারের কাজ করেছি, তুমি কি করতে পারবে? মনোজ যে কোনো কাজ করতে রাজি থাকে। এরপর গৌরী ভাইয়া একটা লাইব্রেরিতে তার চাকরির ব্যবস্থা করে দেয়, সেখানে তাকে ঝাড়ু দেয়া এবং টয়লেট পরিষ্কারের কাজ করতে হয়। এর কিছুদিন পর গৌরী ভাইয়ার রেজাল্ট প্রকাশ পায়। অনেকবার খোঁজার পরও যখন সে তার রোল খুঁজে না পায় তখন সবাই বুঝতে পারে গৌরী ভাইয়া তার শেষ সুযোগটাও হাতছাড়া করেছে। তখন পান্ডে গুরু পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। ওই বছর ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট টপ করেছিল যার নাম দীপ। পান্ডে দীপের টিমে যোগ দেয়, কিন্তু মনোজ গৌরী ভাইয়ার সাথেই থেকে যায়। আর গৌরী ভাইয়া তবুও হার মানে না, বলে আমার হয়নি তো কি হয়েছে, তোমাদের মধ্যে যদি একজনেরও ক্লিয়ার হয়ে যায় ভেবে নেবো আমি আইএস হয়ে গেছি। এরপর গৌরী ভাইয়া চায়ের দোকানে রিস্টার্ট নামে একটি সাইনবোর্ড লাগিয়ে চা বানানোর পাশাপাশি স্টুডেন্টদের পড়ানো শুরু করে। এরপর মনোজ প্রথমবার ইউপিএসসি এক্সাম দেয়, কিন্তু প্রিলিতেই ফেল হয়ে যায়। গৌরী ভাইয়া মনোজকে সাহস দিয়ে বলে হতাশ হলে চলবে না, রিস্টার্ট করতে হবে। মনোজ দ্বিগুণ উৎসাহে নেক্সট টাইমের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, পাশাপাশি গৌরী ভাইয়ার দোকানে তাকে হেল্প করে। একদিন মনোজ চা দিতে দিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কাছে চলে যায়। সেখানে মনোজের দীপের সাথে পরিচয় হয়, যে আইপিএস অফিসার হয়েছে। দীপ মনোজকে বলে তোমার কখনো হেল্পের প্রয়োজন হলে আমাকে জানিও। 1 বছর পর আবার মনোজ এক্সামে অংশগ্রহণ করে এবং এবার প্রিলিতে পাশ করে যায়। এরপর সে মেইন এক্সামের প্রস্তুতির জন্য একটা কোচিং সেন্টারে যায়। সেখানে তারা অনেক বেশি ফিস চাচ্ছিল। সে অনেক রিকোয়েস্ট করে ডিসকাউন্টে অ্যাডমিশন নেয় এবং এর বিনিময়ে যে কোনো কাজ করে দিতে রাজি হয়। কোচিং এর ম্যানেজার তাকে ফটো ফ্রেম লাগাতে সাহায্য করতে বলে। তখন ম্যানেজারের কাছে আরেকটা ক্লায়েন্ট চলে আসে এবং তাদের সাথে কথা বলতে বিজি হয়ে যায়। ঠিক তখনই মনোজ সেখানে দীপের ছবি দেখতে পায় এবং বলে ম্যাডাম আমি ওনাকে চিনি, কিন্তু উনি তো এই কোচিং সেন্টারে পড়েননি। তখন ওই ম্যানেজার মনোজকে ভেতরে নিয়ে বকাঝকা করে এবং বলে আমরা ওনাকে টাকা দিয়েছি যাতে ওনার নাম আমাদের ইনস্টিটিউশনের সাথে সম্পৃক্ত করতে পারি। তখন সেখানে থাকা ক্লায়েন্ট জিজ্ঞেস করে উনি কি সত্যি এখানে পড়েননি? তখন মনোজ তাদের সবকিছু বলে দেয়। এসব শুনে ওই মেয়েটির বাবা এখান থেকে চলে যেতে থাকলে মনোজ বলে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন, আমি পাশের লাইব্রেরিতেই থাকি। কথা বলার এক পর্যায়ে শ্রদ্ধা নামের এই মেয়েটি জানতে পারে যে কোনো প্রকার কোচিং সহায়তা ছাড়াই মনোজ প্রিলিতে পাশ করে যায়। এটা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায় এবং চলে যায়। এরপর মনোজ বেশ কিছুদিন শ্রদ্ধাকে নিয়ে ভাবতে থাকে। তারপর একদিন সেই মেয়ে অর্থাৎ শ্রদ্ধা সেই লাইব্রেরিতে পৌঁছে যায় যেখানে মনোজ কাজ করত। সেখানে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তারপর আমাদের দীপিকৃতি স্যারের কোচিং ক্লাস দেখানো হয়। সেখানে তারা দুজনও পড়তে এসেছিল। দীপিকৃতি স্যার মনোজের অনেক প্রশংসা করে, কারণ মনোজ পরীক্ষায় খুব ভালো রচনা লিখেছিল। সে কারণে শ্রদ্ধাও মনোজের প্রশংসা করে। এরপর মনোজও খুব মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায়। এরপর মনোজ যে লাইব্রেরিতে কাজ করত সেই লাইব্রেরির মালিক মনোজের উপর চুরির অপবাদ নিয়ে আসে। লাইব্রেরিতে বই বিক্রির টাকা কম ছিল, তিনি বোঝাতে চাচ্ছিলেন মনোজ সে টাকা সরিয়ে নিয়েছে। এসব শোনার পর মনোজ রেগে চাকরিটা ছেড়ে দেয়। এরপর মনোজের চাকরি চলে যাওয়ার পর সে ক্লাসে যাওয়াও বন্ধ করে দেয়। এরপর একদিন পান্ডে মনোজের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে মনোজ এখন আটার কলে কাজ করে, আর সে জায়গা নরক থেকে কোনো অংশে কম নয়। পান্ডে তখন মনোজকে বলে সে যেন একবার গিয়ে শ্রদ্ধার সাথে দেখা করে, কারণ শ্রদ্ধা মাসুরি যাচ্ছে। কিন্তু মনোজ বলে সে পরীক্ষা ক্লিয়ারের পরই একেবারে দেখা করবে। এরপর মনোজ পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু মনোজ বুঝতে পারে সে পরীক্ষায় প্রশ্নের উত্তর ভুল দিয়ে এসেছে। এই বছর সে পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায়। এরপর মনোজ কিছুক্ষণ চিন্তা করে শ্রদ্ধার সাথে দেখা করতে মাসুরি পৌঁছে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর শ্রদ্ধার দেখা মনোজ পায় না। তারপরও সে ফোনের মাধ্যমে শ্রদ্ধাকে তার ভালোবাসার কথা জানায়, যা শুনে শ্রদ্ধা বলে এসব করার জন্য আমাদের এখন সময় নেই, আর সে মনোজকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর মনোজ সেখান থেকে সরাসরি নিজের গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে তার দাদি মারা গেছে এবং তার বাবা এখনো কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। এরপর মনোজের মা তাকে বলে সে যেন এখানের চিন্তা না করে, কারণ তার দাদির স্বপ্ন ছিল মনোজ যেন বড় অফিসার হয়ে বাড়িতে ফিরে, আর তাই সে তার দাদির স্বপ্ন পূরণের লক্ষ্যে বড় অফিসার হয়েই যেন বাড়িতে ফিরে। এরপর মনোজ আবার আটার কলে ফিরে যায় আর সেখানে দিনরাত পরিশ্রম করতে থাকে। এর কিছুদিন পর তার বাবা তার সাথে দেখা করতে আসে আর তাকে বলে এমন নরকের মধ্যে না থেকে বাড়ি ফিরে যেতে, কিন্তু মনোজ তার বাবার সাথে বাড়ি ফিরে যেতে অস্বীকৃতি জানায় আর বলে সে আইপিএস অফিসার হয়ে বাড়িতে ফিরবে। এরপর থেকে মনোজ দীপিকৃতি স্যারের ক্লাসে আবার
যোগদান করে। ক্লাস শেষে সেখানে শ্রদ্ধা আসে। এরপর শ্রদ্ধা মনোজের সাথে কথা বলে। শ্রদ্ধা জানায় সে সেদিনের আচরণের জন্য খুবই দুঃখিত ছিল এবং শ্রদ্ধা মনোজকে সরি বলে। জবাবে মনোজ বলে এটা কোনো ব্যাপার না, তার উপর এখন সম্পূর্ণ মনোযোগ মেন্সের পরীক্ষায় দেওয়া উচিত। এ কথা বলার পর মনোজ সেখান থেকে চলে যায়। এরপর শ্রদ্ধা মনোজের সাথে কয়েক মাস দেখা করতে পারে না। এর কিছুদিন পর রেজাল্ট দেওয়ার দিন চলে আসে। সেখানে দেখা যায় পান্ডে এবারও ফেল হয়ে যায় আর মনোজের প্রিলি ক্লিয়ার হয়ে যায়। এই খবর শ্রদ্ধা মনোজকে জানানোর জন্য তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে শ্রদ্ধা দেখে মনোজ একটি আটার কলে কাজ করছে এবং সে অনেক খারাপ অবস্থায় আছে। শ্রদ্ধা তখন মনোজকে জানায় তার প্রিলি ক্লিয়ার হয়ে গেছে, সে যেন মেইনসের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু এই আটার কলে থাকলে তার প্রস্তুতি ভালোভাবে নেওয়া হবে না, তাই সে যেন এই আটার কল ছেড়ে দেয়। কিন্তু মনোজ শ্রদ্ধার কথা শোনে না আর শ্রদ্ধাও সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর মনোজ আবার মেন্সের পরীক্ষা দেয়, কিন্তু এবারও সে পরীক্ষায় ফেল করে। রাতের বেলা মনোজ ও শ্রদ্ধা গৌরী ভাইয়ের চায়ের দোকানে বসেছিল। তখনই সেখানে পান্ডে আসে। তাদের দুজনকে একসাথে বসে থাকতে দেখে হিংসা হয়, কারণ তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। পান্ডে তখন শ্রদ্ধাকে বলতে লাগলো, তুমি যদি বিভ্রান্ত না করতে তাহলে আজকে মনোজের মেইনস ক্লিয়ার হয়ে যেত। এসব শুনে শ্রদ্ধা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখন মনোজ তাকে এসে থামায়। শ্রদ্ধা তখন মনোজকে বলে, তুমি সেদিন বলেছিলে যে তুমি পৃথিবী বদলে দিবে যদি আমি তোমাকে আই লাভ ইউ বলি, তো যাও বদলে দাও পৃথিবী। এরপর শ্রদ্ধা মনোজকে আই লাভ ইউ বলে দেয়। এটা শুনেই মনোজ সেখান থেকে দৌড়ে আইপিএস দীপমোহনের বাড়িতে যায় আর সেখানে সে দীপ স্যারকে বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি মনোজ, যাকে আপনি বলেছিলেন যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি যেন আপনার কাছ থেকে সাহায্য চেয়ে নিই। এরপর মনোজ বলে তার প্রতিবার মেইনস পরীক্ষা ক্লিয়ার হয় না। তখন দীপ তাকে লেখার দক্ষতাকে বাড়ানোর জন্য পরামর্শ দেয় আর মনোজ বুঝতে পারে তাকে কি করতে হবে। যখন মনোজ গৌরী ভাইয়ের দোকানে কাজ করতে থাকে তখন গৌরী ভাইয়া তাকে বলে, তোর দ্বারা কিছু হবে না, কারণ তুই যদি এইভাবে দোকানে কাজ করতে থাকিস তাহলে কোনোদিনও তোর ইউপিএসসি ক্লিয়ার হবে না। তখন মনোজ বলে, ভাইয়া কাজ তো করতেই হবে। তখন গৌরী ভাইয়া রেগে বলে, তুই এখনই আমার রুমে শিফট হবি, আর তুই আজকের পর থেকে কোনো কাজ করছিস না, বরং আজকের পর থেকে তোকে শুধু পড়তে হবে। এসব শুনে মনোযোগ গৌরী ভাইয়ার রুমে শিফট হয়ে যায় আর এরপর সে দিনরাত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। এর কিছুদিন পর শ্রদ্ধা সেখানে পুরনো নোট নিয়ে আসে আর মনোজকে বলে, আমি মাসুরি যাচ্ছি মেইনসের পরীক্ষা দেওয়ার জন্য। তারপর তারা একে অপরকে আলিঙ্গন করে আর এরপর শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। এরপর গৌরী ভাইয়া একদিন মনোজকে বলে শ্রদ্ধার মেইনস ক্লিয়ার হয়ে গেছে। তা শুনে মনোজ খুব খুশি হয়। এর কিছুদিন পর মনোজও মেইনসের পরীক্ষায় অংশগ্রহণ করে আর মনোজ এবার পাশ করে যায়, কিন্তু পান্ডে এইবারও ফেল করে। আর এই কথাটা পান্ডে তার বাবাকে জানাচ্ছিল। তখন মনোজ পান্ডের কাছে যায় এবং তার কাছে তার ফোন চায় যাতে সে শ্রদ্ধার সাথে কথা বলতে পারে। তখন পান্ডে রাগান্বিত হয়ে বলে, শালা আমি তোকে এই পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু তোর তাতে কিছু যায় আসে না যে আমি পাশ করি কিংবা ফেল। এরপর মনোজ পান্ডেকে বলে, এইসব কথা তুই তোর বাবাকে বল, আমাকে না। এটা বলেই মনোজ সেখান থেকে চলে যায়। রাতের বেলায় মনোজের কাছে শ্রদ্ধার ফোন আসে। শ্রদ্ধা তখন মনোজকে বলে সে এখন সেখানেই থাকবে, কারণ কেউ একজন তাদের ব্যাপারে তার বাবার কাছে উল্টাপাল্টা তথ্য উপস্থাপন করেছে। তখন মনোজের সন্দেহ হয় পান্ডের উপর। তখন মনোজ পান্ডেকে ফোন দেয় আর সেখান থেকে জানতে পারে পান্ডে জেলের মধ্যে বন্দী। তখন মনোজ গিয়ে পান্ডেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর মনোজ পান্ডের ফোন চেক করতে থাকে। তখন পান্ডে মনোজকে বলে, ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। তখন মনোজ তার সাথে মারামারি করে সেখান থেকে চলে আসে। মেইনস ক্লিয়ার হওয়ার পর মনোজের ইন্টারভিউয়ের দিন চলে আসে আর গৌরী ভাইয়া তাকে টাই পরিয়ে দিচ্ছিল। তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে এবং তাকে বলে সে এখন ডেপুটি কালেক্টর হয়ে গেছে। তা শুনে মনোজ অনেক খুশি হয়। এরপর শ্রদ্ধার মনোজ পান্ডের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে মনোজ পান্ডেকে ধন্যবাদ জানায় আর বলে, যদি তুই আমাকে এই জায়গা পর্যন্ত না নিয়ে আসতি তাহলে আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না। আর পান্ডে মনোজকে অল দ্য বেস্ট বলে শ্রদ্ধার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আর তাদের মধ্যে আবার পুনরায় বন্ধুত্ব হয়ে যায়। এরপর মনোজ ইন্টারভিউ দিতে চলে যায়। সেখানে ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয়, তুমি 12 ফেল কিভাবে হয়েছিলে? মনোজ তখন বলে, সে বছর আমাদের গ্রামে নকল হয়নি, কারণ সেখানে নতুন ডিএসপি স্যার এসেছিল যিনি পরীক্ষায় নকল করা বন্ধ করে দিয়েছিল, যার জন্য পুরো স্কুল ফেল করে ফেলেছিল। তারপর তারা মনোজকে বাইরে যেতে বলে আর কিছুক্ষণ পর আবার তাকে ভিতরে ডেকে পাঠায়। সেখানে তাকে জিজ্ঞেস করে, যদি তুমি আইপিএস অফিসার হতে না পারো তাহলে কি করবে? জবাবে মনোজ বলে সে তার গ্রামে ফেরত চলে যাবে এবং গ্রামের বাচ্চাদের শিক্ষা দেবে তারা যেন কখনো নকল না করে। আরো কিছু প্রশ্ন
প্রশ্ন করার পর ইন্টারভিউ শেষ হয়ে যায়। এখন মনোজের মনে হচ্ছিল তার শেষ সুযোগও ব্যর্থ হয়ে গেল, কিন্তু রেজাল্টের দিন দেখা গেল মনোজ আইপিএস অফিসার হয়ে গেছে। এরপর সে তার পরিবারকে এই খবর জানায়, যা শুনে পরিবারের সকলেই খুশি ছিল, কারণ এত বাধা থাকা সত্ত্বেও মনোজ আইপিএস অফিসার হয়ে গিয়েছে। এরপর মনোজ নিজের ড্রেস পরে একটি পুলিশ স্টেশনে যায়। সেখানে ডিএসপি স্যার মনোজকে সেলুট জানায়, আর ইনি সেই স্যার যিনি মনোজকে নকল করা ছেড়ে দিতে বলেছিল। এরপর মনোজ ডিএসপি স্যারের পা ধরে সালাম করে আর বলে, স্যার আমায় চিনেছেন? ডিএসপি স্যার তাকে দেখে খুবই খুশি হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সিনেমা অনেক অনুপ্রেরণামূলক, যা আপনাদের একবার না একবার অবশ্যই দেখা উচিত। আর পরবর্তীতে কোন সিনেমার এক্সপ্লেনেশন করব তা কমেন্টে জানাতে ভুলবেন না।